সম্প্রতি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে টেলিফোন করেছিলেন। কি কথা হয়েছিল তাদের দুজনের মধ্যে? প্রায় 22 মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে প্রধান দুটো বিষয় উঠে এসেছিল। তার একটি হলো যে এই অবৈধ দখলদার সরকার ইউনূস কিন্তু রাজনীতিতে -3 করার একটা চেষ্টা করেছিল। শেখ হাসিনা বাইরে চলে গেছে, তারেক রহমান অনেকদিন ধরে দেশের বাইরে, দেশে ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে যদি চিকিৎসার নামে কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তারা এই ক্ষমতায় আরও বেশ কিছুদিন থাকতে পারবে, তিনজনকে দেশের বাইরে রেখে। 2026 সালের জুনের মধ্যে নির্বাচনী রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত এবং আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যাচ্ছে। বিচারের আগে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখারও জোরালো দাবি আছে বাংলাদেশে। আওয়ামী লীগকে এত ভয় কেন? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে তাদের মধ্যে এত ভীতি কেন? আওয়ামী লীগ তো তাদের ভাষায় ফ্যাসিবাদ, তাদের ভাষায় গণধিকৃত। বাংলাদেশের মানুষই ঠিক করবে যে কোন দল রাজনীতিতে থাকবে, কোন দল রাজনীতিতে থাকবে না, কোন দল মানুষকে গ্রহণ করবে, কোন দল মানুষকে বর্জন করবে। বাংলাদেশের মানুষ আজকে মনে করে যে আসলে শেখ হাসিনার সরকার আমলে আমরা ভালো ছিলাম, শেখ হাসিনা সরকারই আমাদের আস্থা, শেখ হাসিনা সরকারই আমাদের ভরসা, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন। আমরা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ, পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়া বিন্দাস হইয়া বসে থাকে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার উত্তেজনা এবার নিয়েছে নতুন মোড়। দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার প্রভাব এবার পড়তে যাচ্ছে ব্যবসায়িক খাতে। ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দিল্লির কাশ্মীর গেটের অটো পার্টস ব্যবসায়ীরা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশে চলমান উত্তেজনা এভাবেই বাড়তে থাকলে পরিস্থিতি কোথায় গিয়ে পৌঁছবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেশের যে বর্তমান রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও। এই ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমরা মূল আলোচনা চলে আসি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে দেয়। অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক আর বেশি কথা বলাচ্ছি, আমরা একটা ভিডিও প্রচারের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটা একটু লম্বা হবে, আপনাকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনার মতামত আশা করি জানাতে। তারেক রহমান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে টেলিফোন করেছিলেন। কি কথা হয়েছিল তাদের দুজনের মধ্যে, আজকে সেই বিষয়টি নিয়েই আপনাদের সাথে কথা বলবো। প্রায় 22 মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে প্রধান দুটো বিষয় উঠে এসেছিল। তার একটি হলো যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয়ত হলো যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় যাওয়ার ব্যাপারে। আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের থেকেই আমরা শুনে আসছিলাম যে এই অবৈধ দখলদার সরকার ইউনূস কিন্তু রাজনীতিতে -3 করার একটা চেষ্টা করেছিল। শেখ হাসিনা বাইরে চলে গেছে, তারেক রহমান অনেকদিন ধরেই দেশের বাইরে, দেশে ছিলেন বেগম খালেদা জিয়া। তাকে যদি চিকিৎসার নামে কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া যায় তাহলে তারা এই ক্ষমতায় আরও বেশ কিছুদিন থাকতে পারবে, তিনজনকে দেশের বাইরে রেখে। কিন্তু এই -3 এই ফর্মুলাটা শুরুতেই কিন্তু হোঁচট খেয়েছে। তারপরেও একটা অনিশ্চয়তা, একটা সংশয় কিন্তু ছিল, যে কারণে খালেদা জিয়া কিন্তু ট্রিটমেন্টে যেতে একটু সময় নিয়েছেন। এবং এই ব্যাপারটা ফাইনালি নিশ্চিত করার জন্য তারেক রহমান জেনারেল ওয়াকারের সাথে কথা বলেছেন, এবং তারেক রহমান নিশ্চিত করতে চেয়েছেন যে চিকিৎসা শেষে খালেদা জিয়া যেন নিশ্চিন্তে বাংলাদেশে ফিরে আসতে পারে। জেনারেল ওয়াকারের পক্ষ থেকে এ ব্যাপারে তারেক রহমানকে আশ্বস্ত করা হয়েছে এবং বলা হয়েছে যে সেনাবাহিনীর এ ব্যাপারে কোনো আপত্তি তো নেই, এবং বেগম খালেদা জিয়ার দেশে ফেরার ব্যাপারে তিনি এই মুহূর্তে কোনো সমস্যা দেখছেন না, এবং প্রয়োজনে তিনি এটা এনশিওর করবেন যে ম্যাডাম খালেদা জিয়া যেন ট্রিটমেন্ট শেষে দেশে ফিরে আসতে পারে। এটি আশ্বস্ত হওয়ার পরেই কিন্তু বেগম খালেদা জিয়ার এই বিদেশের চিকিৎসার ব্যাপারে ডেটটা ফাইনাল করা হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে আগামী 7ই জানুয়ারি বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য লন্ডনে যাবেন, এবং তার সাথে আরও 15 জন যাবেন সফরসঙ্গী হিসেবে, যাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে ডাক্তার। এছাড়া তার ছোট পুত্রবধূ শর্মিলা যাবেন, তার সাথে সার্বক্ষণিক কেয়ারার হিসেবে যে থাকে ফাতেমা, সে যাবেন। তো আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভারের জটিল অসুখে ভুগছেন, এবং তিনি বন্দী অবস্থায় এভার কেয়ারে বিদেশ থেকে ডাক্তার আনিয়ে তার কিছু চিকিৎসা করা হয়েছিল। তো এটি ছিল তাদের আলোচনার একটি বিষয়। আরেকটি যে বিষয় নিয়ে তাদের আলোচনা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনটি কবে অনুষ্ঠিত হবে।
এটির ব্যাপারে তারেক রহমানের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব দেশে একটি নির্বাচিত সংসদ থাকা দরকার, কারণ একটি অনির্বাচিত সরকার, বর্তমানে যে ইউনূস সরকার, তারা দেশটি ঠিকমতো চালাতে পারছে না এবং ক্রমাগত জন অসন্তোষ বাড়ছে। জেনারেল ওয়াকারুজ্জামান জানান যে তিনিও দ্রুত আসন্ন নির্বাচন করার পক্ষে এবং তার সেনাবাহিনীও এই রাজপথ থেকে ব্যারাকে ফিরে আসার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। তারাও চাইছে না যে এভাবে জনগণের মাঝে কাজ করে, অলরেডি কিন্তু তারা বিভিন্নভাবে বিতর্কিত হচ্ছে, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি করছে। তো সেটা সেনাপ্রধান নিজেও চাচ্ছেন না, সেনাবাহিনীর অধিকাংশ কর্মকর্তারাও চাচ্ছে না যে তারা আর বেশি দিন ব্যারাকের বাইরে থাকুক। তো সেই অবস্থায় সেনাবাহিনীও চাইছে যে একটি নির্বাচন হোক এবং তিনি মনে করিয়ে দেন যে এর আগে তিনি রয়টারের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাদের কথোপকথনের এক পর্যায়ে সেনাপ্রধান জানান যে আগামীতে মার্চ মাসে রোজার ঈদ এবং জুন মাসে কুরবানির ঈদ রয়েছে, সুতরাং এবং এছাড়াও নির্বাচনের জন্য কিছু প্রস্তুতির ব্যাপার আছে। সুতরাং এই প্রস্তুতি শেষ করে এবং এই দুটো ঈদ শেষে তিনি আশা পোষণ করেন যে জুন মাসের পরে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারেক রহমান এই বিষয়টিতে ঐকমত্য পোষণ করেন এবং তিনিও বলেন যে সেই হিসাবে এটি গ্রহণযোগ্য যদি জুন মাসের পরে নির্বাচন হয়। বর্তমানে নির্বাচন দ্রুত অনুষ্ঠানের ব্যাপারে কিছু সমস্যা নিয়েও তাদের ভেতরে আলোচনা হয়, যেমন দুজনেই আলোচনায় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন যে বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারটি ক্ষমতা দখল করে আছে তারা আসলে কেউই এই মুহূর্তে নির্বাচন করতে আগ্রহী না এবং তারা সংস্কারের বিষয়টি বারবার সামনে এনে এবং নানান ধুনফুন ইস্যু তুলে তারা চাচ্ছে যে যত দিন পারা যায়, যত দীর্ঘ সময় পারা যায় ক্ষমতাটা দখল করে থাকতে। কিন্তু এটি বিএনপি এই বিষয়ে বাইরেও তারা কথা বলেছে এবং যখন সেনাপ্রধানের সাথে তারেক রহমান কথা বলেছে বিএনপি কিন্তু এটি স্পষ্ট করে দিয়েছে যে এইভাবে বেশি দিন যদি ইউনূস সরকার ক্ষমতায় থাকে এবং এভাবে যদি ক্রমাগত ব্যর্থ হতে থাকে তাহলে কিন্তু এক পর্যায়ে জনরোষ এই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে পারে। তো এই বিষয় নিয়ে দুজনেই আলাপ করেছে এবং তারা দুজনেই এগ্রি করেছে যে জুনের মধ্যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা ইলেকশন হওয়া উচিত এবং এই বিষয়ে সেনাপ্রধান তার পক্ষ থেকে, তাদের বাহিনীর পক্ষ থেকে, ওভারঅল সামরিক বাহিনীর পক্ষ থেকে তারা এই বিষয়টি নিয়ে কাজ করবেন এবং তিনি আশা প্রকাশ করেন যে এই বছরেরই হয়তো জুনের ক্লোজ, হয়তো জুলাই আগস্ট মাসের মধ্যেই একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা কিভাবে হবে, কোন মোডে হওয়া উচিত, এইসব নানান বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এর বাইরেও আরও কিছু ব্যক্তিগত আলোচনা হয়েছে, যেমন তারেক রহমান তিনি বলেন যে তিনি এই সেনানিবাসেই তার শৈশব কৈশোর কেটেছে, তার বাবা সেনাপ্রধান ছিলেন। তো এইসব আলোচনার মধ্যেও মূল দুটো আলোচনা যেটা আমি বললাম যে একটা হলো তারেক বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা এবং চিকিৎসা শেষে নিরাপদে দেশে ফিরে আসা এবং বাংলাদেশের সংসদ নির্বাচন। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টেলিফোন খবরটি পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দিলাম এবং আমরাও আশা প্রকাশ করি যে বাংলাদেশে যে মবের মূল্যুক চলতেছে, যে উদ্ভট উটের পিঠে বাংলাদেশ চলছে, শাসনের নামে কুশাসন চলছে এবং সবাই যে সব কিছু পারে না, কতিপয় এনজিও চালালেই একটি দেশ চালানো যায় না, তার কিন্তু প্রমাণ আমরা প্রতি মুহূর্তে পাচ্ছি। এবং আজকে যখন কথা বলছি তখন আপনারা জানেন যে ঢাকায় সচিবালয়ে মানে ছুটির দিন ছিল গতকাল এবং সেখানে 7 নম্বর ভবনে 6 তলা, 7 তলা এবং 8 তলায় আগুন লেগেছে। সচিবালয়ের মতো একটা জায়গা যেটা সারা দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিকভাবে এবং এটা কিন্তু খুব প্রোটেক্টেড থাকার কথা। এখানে তো মানে অগ্নি নির্বাপনের সব কিছুই প্লেস থাকার কথা, এখানে আগুন লাগাটা খুব রেয়ার একটা ফেনোমেনা এবং সেখানে এবং ওইখানে যে মন্ত্রণালয়গুলো পড়েছে তার মধ্যে একটা শুনলাম এই উপদেষ্টা নাহিদের ছাত্র নেতা আর একটা উপদেষ্টা আসিফের। এটা খুবই মানে এটা কিন্তু আমাদের সন্দেহকে উস্কে দেয় যে এত বিল্ডিং এত কিছু থাকতে নাহিদের আর আসিফের মন্ত্রণালয়টাকে পুড়তে হলো এবং তার অপোজিটে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতখানি পুড়েছে বা আদৌ পুড়েছে কিনা এই খবরটা এখন পর্যন্ত আমি পাইনি। সো দেখেন যে কোন মন্ত্রণালয়গুলো পুড়েছে। সো এখানে কিন্তু উই হ্যাভ ডাউটস যে এই অগ্নিকাণ্ড কি ইচ্ছে করে দেওয়া হলো কিনা, এই আসিফ আর নাহিদের শত শত অপরাধকে কি জ্বালিয়ে দেওয়া হলো কিনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো কি পুড়িয়ে দেওয়া হলো কিনা এবং এর মধ্য দিয়ে নিজেদের অপরাধটাকে ঢাকা দেওয়া হলো। কারণ আপনারা সবাই জানেন যে এই যে বিশেষ করে 2 সন্ত্রাসী সমন্বয়ক হাসনাত আর কি সার্জিস, এরা তো সময় পেলেই সচিবালয়ে পড়ে থাকে এবং এরা নানান রকম সচিবালয়কে কেন্দ্রিক নানান রকম তদবির বাণিজ্যের সাথে জড়িত। এদের অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এরা টাকা পয়সা বিদেশে পাচার করছে, এগুলো কিন্তু ঢাকার বাতাসে কান পাতলেই শোনা যায়। সুতরাং এই সচিবালয়ের অগ্নিকাণ্ড নিয়েও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। এখন তদন্ত কমিটি হয়েছে, ফায়ার সার্ভিস কি করবে না করবে কোনো কিছুতেই এখন আর আস্থা পাই না
কিন্তু এটা নিশ্চিত যে এই সুপরিকল্পিত অগ্নিকাণ্ডে আমি দেখলাম যে এই ছাত্র আন্দোলনের একজন লাল বিপ্লবী একটা টেলিভিশন চ্যানেলে বলছে যে এই অগ্নিকাণ্ডটি পরিকল্পিত না, এটা সুপরিকল্পিত। আগুনের ধরন দেখে যেটা মনে হয়েছে, নিচের কোনো তলায় আগুন লাগেনি, হুট করে 6, 7, 8 তলা লেগেছে এবং ওই সব মন্ত্রণালয়ে লেগেছে যেসব মন্ত্রণালয়ে ব্যাপক কারচুপি দুর্নীতি হচ্ছে এবং এই দুর্নীতিগুলো করছে এই আসিফ নাইক, সার্জিস হাসনাতরা। সুতরাং একদিকে তারেক রহমানের সাথে সেনাপ্রধানের আলোচনায় আমরা কিছু পজিটিভ দিক দেখতে পাচ্ছি, আর একদিকে আজকের সচিবালয়ের এই অগ্নিকাণ্ড আমাদের খুবই হতাশ করেছে এবং এরা এইভাবে শুধু সচিবালয় নয়, পুরো দেশটাকে ধ্বংসের একটা ধ্বংসে মত্ত হয়েছে এই ইনুস আর এই পাকিস্তানি রাজাকারের ছানাপোনারা। আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা বিরাজমান এবং বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসছে, আমার কাছে মেসেজ পাঠাচ্ছে, ভাই আগেই ভালো ছিলাম, শেখ হাসিনাই আমাদের আসলে আস্থার জায়গা, শেখ হাসিনাই ভরসার জায়গা, শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম। আপনি ভাই এই বিষয়ে একটি কথা বলেন, একটি ভিডিও তৈরি করেন, একটি কর্মসূচি ঘোষণা করেন, আমরা সেই কর্মসূচি পালন করতে চাই। সেই জনগণের প্রত্যাশার প্রেক্ষিতে আজকে আমরা একটি কর্মসূচি ঘোষণা করছি। বঙ্গবন্ধুর সৈনিকেরা, শেখ হাসিনার সৈনিকেরা, যারা আমরা মনে করি যে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের শান্তির শৃঙ্খলার জন্য কাজ করেছেন, উন্নয়নের জন্য কাজ করেছেন, আমরা একটা কর্মসূচি ঘোষণা করছি যে সেই কর্মসূচিটি হচ্ছে যে সারা বাংলাদেশে আজকে থেকে আমরা প্রত্যেকটি মানুষ, আজকে আমরা আমাদের ফেসবুক ওয়ালে আমরা লিখবো শেখ হাসিনাতেই আস্থা। আমরা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে গানাচে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। কারণ বাংলাদেশের মানুষ আজকে মনে করে যে আসলে শেখ হাসিনার সরকার আমলে আমরা ভালো ছিলাম, শেখ হাসিনা সরকারই আমাদের আস্থা, শেখ হাসিনা সরকারই আমাদের ভরসা, শেখ হাসিনাই বাংলাদেশের জন্য একজন ভালো প্রধানমন্ত্রী ছিলেন। তাই জনগণের সেই চাওয়াকে, জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে এবং জনগণের প্রত্যাশাটুকু, জনগণের কথাটুকু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত প্রতিষ্ঠান আছে, সকল প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে আমরা লিখে দিব, আজকে থেকে লিখে দিব শেখ হাসিনাতেই আস্থা। এই আমাদের এই কর্মসূচি পুরো জানুয়ারি মাস ব্যাপী চলবে। জানুয়ারি মাসের ভিতরে বাংলাদেশের আমরা প্রত্যেকটি দেয়ালে যেদিকে তাকাবো, ডানে বাইরে সামনে পিছে সব জায়গায় লেখা থাকবে শেখ হাসিনাতে আস্থা। আর আপনারা যারা যারা শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা মনে করেন এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যারা রাজনৈতিক আদর্শিক বোন মনে করেন, আপা মনে করেন, আপনাদের কাছে অনুরোধ থাকবো প্রত্যেকেই আজকে থেকে ফেসবুকের মধ্যে আপনাদের ওয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা। পাশাপাশি আপনারা যার যার সক্ষমতা অনুযায়ী, যার যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী বাংলাদেশের আপনার এলাকার আশেপাশের এলাকার প্রত্যেকটি দেয়ালে দেয়ালে লিখে দিবেন শেখ হাসিনাতে আস্থা। যদি আপনি বঙ্গবন্ধু কন্যাকে আপা মনে করেন, বঙ্গবন্ধুকে রাজনৈতিক আদর্শিক পিতা মনে করেন, আর যদি আপনি পিতা মনে না করেন বঙ্গবন্ধুকে, আর যদি শেখ হাসিনাকে আপা মনে না করেন, সেটা সেই সিদ্ধান্ত আপনার। বাট আপনি যদি মনে করেন যে বর্তমানে এই পরিস্থিতিতে আপনি তাকে আপা মনে করেন, তাহলে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, স্কুল, কলেজ, মাদ্রাসায় দেয়ালে লিখে দেবেন শেখ হাসিনাতেই আস্থা। কারণ বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, প্রতি 66 মিনিটে বাংলাদেশে একটি লাশ পড়ছে, প্রতিটি 66 মিনিটে বাংলাদেশে একটি লাশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশের শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য সবকিছু আজকে ধ্বংসের পথে। হাজার হাজার গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। জনজীবনে আজ প্রত্যেকটি মানুষ অতিষ্ঠ। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনীত হয়েছে যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছে যে মানুষ আজকে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, বাজার সামগ্রী সে ক্রয় করতে পারছে না। তাই এই পরিস্থিতিতে আমাদের দেশটা আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে। আমাদের ভাই বোনদেরকে বিশেষ করে অনুরোধ করব, আমার ভাইদের কাছে, আমার বঙ্গবন্ধুর সৈনিকদের কাছে, আমার শেখ হাসিনা সৈনিকদের কাছে অনুরোধ করব, ভাই আসুন আপনি আমি সবাই মিলে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে কাজ করেছেন তার কাজের অবদান স্বরূপ আমরা তার পাশে দাঁড়াই। বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে প্রতিটি জায়গায় দেয়ালে দেয়ালে লিখে দেয় শেখ হাসিনাতে আস্থা। সেই ক্যাম্পেইন আজকে থেকে শুরু হলো। ইনশাল্লাহ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিকেরা আছি, শেখ হাসিনার ভাইয়েরা আছে, আমরা শেখ হাসিনার পাশে আছি। সারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে লিখে দিব আজকে থেকে শেখ হাসিনাতে আস্থা। আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের প্রতিটি দেয়ালের যেদিকে তাকাবে জনগণ সেদিকেই দেখবে শেখ হাসিনাতে আস্থা। সবাই এই কর্মসূচিটা পালন করবেন, সবাই এই কর্মসূচিটা বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য, আপনাদের জন্য যে কাজ করেছে তার অবদানটুকু তাকে দিবেন। আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র, এটা সংস্কার নিয়ে আলাপ। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা, শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু সলিউশন কি? এই যে জিম্মি থাকা, এটা তো আবার হবে না, সেটার উপায়টা কি? আমি সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি, কঠিন ইংরেজি কথা, মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে, তাই না? মানে
আমলাতন্ত্রের রাজনীতি করে। আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে, তারপরে এখানে প্রশাসন আছে, এই যে ইউএনও আছে, ডিসি আছে, এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র। সে চেঙ্গা কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে। কিন্তু চেঙ্গা থেকে বুড়া হইলাম, সমস্যা তাই থাকলো। আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ, পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়ার দিন দাস হইয়া বসে থাকে। আজকাল কেমনে এই চাপ থেকে মুক্ত হইতে পারবে? আমলাতন্ত্র বুড়তেছি আহঙ্কারে বুড়তে আমলারা এটা অনেক শুনে নাকি, এই যে সেক্রেটারি, এই যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, ডিসি, তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি, এরা শুনেন একটু। আসেন আল্লাহর নামে শুরু করি। আলাপে ঢোকার আগে দুটো বিষয় জানতে হবে, সেক্রেটারি কাকে বলে, কোথায় থেকে শব্দের উৎপত্তি, আর সচিবালয়ের কাজ কি ধরনের। প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো। সেক্রেটারি, যার বাংলা করেছি আমরা সচিব, শব্দটা ল্যাটিন। সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে এসেছে, যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি। শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয়, গোপন গোপন বুঝাও, যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত। এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কারণে যদি নিযুক্ত করা হয় তার কাছে সেক্রেটারি। সেক্রেটার এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা, হ্যাঁ বুঝাও। তো সেক্রেটারিয়াস, তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন, কিছু কথা থাক না গোপন। মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল বুঝাও, এসে এটা হয়ে গেল সেক্রেটারিয়াস বুঝাও। 1400 থেকে 1500 শতাব্দীতে ইংরেজি ভাষায় এই সেক্রেটারিয়াতটা এসে হইল সেক্রেটারি। তো প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক, রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুঝাও, কিছু কথা থাক না গোপন। তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা, সচিবেরা কি কাজ করতেন? গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন, কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন, কিছু কথা থাক না গোপন। এই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ। সেক্রেটারি শব্দের সাথে, এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা বলে এখনো অন্তর্ভুক্ত আছে বুঝছাও। তো তাইলে কোনোভাবে এই সচিবদের, সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত, জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত, তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যুক্ত হওয়া উচিত, রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত, কিন্তু হইয়া যাইতেছে তো, তাই না? কেন করে হচ্ছে এটা দেখে নি, কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয়। আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে, রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেলে, তাইলে আপনি রাজনীতিকরণ ঠেকাতে পারবেন না। তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না? অবশ্যই হবে, কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না, সরকারই চলবে না। তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন? এইখানে আসল মুন্সিয়ানা, কাজটা সহজ করিন না। আমরা আজকে সেটাই আলাপ করবো নি, তার আগে আমরা আলাপ করে নিই, বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয়। অনেকে করেন কিছু করে না, এটাও সত্য, তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা না দেখে নিই। হ্যাঁ, তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে। সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে রাজনৈতিক কাজ, পলিটিক্যাল কাজ, এটা হচ্ছে রেগুলার প্রশাসনিক কাজ। কেমন পেতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি? রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণী দিক নির্দেশনামূলক কার্যক্রমের সাথে সম্পর্কিত। যেমন ধরেন নতুন আইন বা নীতিমালা প্রণয়ন, এটা পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল ডিসিশন, যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা, যেমন ধরেন বাজেট প্রণয়ন করা, উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া, এইগুলো পলিটিক্যাল কাজ। তারপর ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকাম উপস্থাপন করা, প্রশ্নের জবাব দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া, স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। আর কি রেগুলার প্রশাসনিক কাজ, রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন, এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে পরিচালিত হয়। এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না, এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত। আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে, আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজ দিয়ে। যেমন নীতিমালা বাস্তবায়ন, মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা বাস্তবায়ন, একটা নীতি নিচ্ছে, সেটা বাস্তবায়ন কেমন হবে। তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন। তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, বেতন ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরেন আয় ব্যয় তদারকি, বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা, এই সমস্ত। আর কি জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা, প্রতিবেদন প্রস্তুত করা, সরকার উচ্চ পর্যায়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা। তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুইজন সেক্রেটারি থাকবে, একজন দেখবে রেগুলার কাজ, আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল সেক্রেটারি, রেগুলার ফাংশন সেক্রেটারি। রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে, মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে। আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে, রাজনৈতিক দল থেকে। এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে। তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটোক্রেসি চর্চা হবে, মানে মেধার চর্চা হবে, যেটা করবে চায় না আমি জানি। এই বিভাজনের সুবিধা আছে, কিন্তু
যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ, কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে, দক্ষতা বাড়বে, প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন। জবাবদিহিতা নিশ্চিত হবে, দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে। এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ করিয়া কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকরভাবে করা সম্ভব হবে। এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন, মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে। শুধু মন্ত্রী না, এবং দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে, যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে, ট্রেনিং পাইছে, তার সাথে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে, তাই না? প্রশাসনের সংস্কার আনার প্রথম কাজ হইতে পারে এইটা। যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে চালু করা যাবে না, কাজটা এখনই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে। কয়েকটা মন্ত্রণালয় থিওরিটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না, নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে। এখন কথা হইতেছে আমরা এটা করবো কিনা, এটা করার এখনই সময়, নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়। আসলে আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে। ইনকিলাব জিন্দাবাদ। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আমরা মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বরাবর মতো সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।